খুবই খারাপ ছাত্রের মতো সিবিআই বারংবার ফেল করছে। ফলে এই ঘটনাটাও যাতে ওই সারদা নারদার মতো, নিয়োগ দুর্নীতির মতো, রোজ ভ্যালির মতো, লাল ডায়েরির মতো ঘটনা ঘটে না যায়, তার জন্যে আমরা সিবিআইকেও নজরে রেখে সরকার আর নবান্ন তো দুটোই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেদের মধ্যে কথা বলে নিয়েছেন যে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সাধারণ মানুষ লড়াই। হরিয়ানার ঘটনার তীব্র নিন্দা করতে পারি, তাহলে আমার আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করতে তো গলা আটকে যাওয়ার কথা না। উল্টোটাও সত্যি। কিন্তু কেন বিজেপির নেতাদের আর কেন তৃণমূলের নেতাদের একটার খুব নিন্দা করছি, আরেকটায় আটকে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর আপনি ওদের কাছে খুঁজে পান। নামিয়ে মাথা নিচু করে মানুষের কাছে ক্ষমা চাওয়াটা তৃণমূলের নেতাদেরকে প্র্যাকটিস করতে। রাজনৈতিক দল বা সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আমরা স্পষ্টভাবে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছি। কারণ এক হচ্ছে যে এটা স্বাস্থ্যক্ষেত্রে একটা বিরাট দুর্নীতি, এবং অন ডিউটি একজন ডাক্তারবাবু, ডাক্তার মহিলা, তিনি তার কর্মক্ষেত্রের মধ্যে যৌন হেনস্থা এবং খুন, এটা একটা বিরলতম অপরাধ। সেই বিরলতম অপরাধ ঘটে গেল, তারপরও স্বাস্থ্যমন্ত্রী বুক ফুলিয়ে একে তাকে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। এই অপরাধে তার পদত্যাগ করা উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রশাসনের যাবতীয় ব্যর্থতা এই ঘটনাটার দিকে নির্দেশ করছে। ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর ছিল না ওই দিন ভাঙচুর হবে। ভাঙচুর হওয়ার পর এতদিন হয়ে গেল তারা কাউকে ধরতে পারেনি, তাহলে তারা কি করছে? ফলে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা এবং স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা। ওই দুই পদেই যিনি আছেন তার পদত্যাগ করতে হবে। এবং কলকাতার পুলিশ কমিশনার, যিনি এই গোটা দুর্নীতি ঢাকতে সাহায্য করেছিলেন, কামদুনির সময় সাহায্য করেছিলেন, তার প্রাইস পোস্টিং হিসেবেই হয়তো এখন কমিশনার হয়েছেন কিনা আমি বলতে পারবো না, কলকাতার পুলিশ কমিশনারকেও পদত্যাগ করতে হবে, কারণ তিনি অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যে পুলিশের ব্যর্থতা, সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের সভা থেকে বলছেন যে কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল কার্যত সন্দীপ ঘোষকে জেরাটুকুও করেনি। মানে তিনিও তো কলকাতা পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরছেন। আবার তাদের দলেই দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশকে সুনাম করতে শোনা যাচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের কোনো ব্যর্থতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শাসক দলের নেতা, উনি বিরোধীদের মতো আচরণ করে নিজেকে দুর্নীতির থেকে আলাদা করতে চাইলে তো হবে না। শাসক দল গোটাটা এই ঘটনায় কিছু কিছু লোককে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, কারণ হয়তো সেই লোকগুলো মুখ খুললে শাসক দলের অনেক বড় মাতব্বরদের গদি টলমল হয়ে যাবে। ফলে আজকে অভিষেক ব্যানার্জি কী বললেন, কালকে মমতা ব্যানার্জি কী বললেন, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ওনারা কি অ্যাক্ট করছেন। বিরোধী দল তারা কিছু প্রশ্ন করবে, সাধারণ মানুষ তারা প্রশ্ন করবে, সরকারের কাছ তার উত্তর দেওয়া। সরকারও যদি প্রশ্ন করতে আরম্ভ করে তাহলে তো জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। এইভাবে গুলিয়ে দেওয়ার রাজনীতি অভিষেক বাবু বা অন্য কোনো বাবু বিবিরা করতে পারবেন না। তাদেরকে অ্যাক্ট করে দেখাতে হবে যে সরকার এই ঘটনায় কী ভূমিকা গ্রহণ করলো এবং কোন অপরাধীদের আড়াল করার চেষ্টা করলো, কেন করলো। যে সিবিআই তদন্ত বেশ কিছুদিন পার হয়ে গেছে, নির্যাতিতার মা পর্যন্ত সংশয় প্রকাশ করছেন আদৌ তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না। এতদিন হয়ে যাওয়ার পরও সেই একজন ছাড়া আর কেউই ঠিকঠাকভাবে ধরা পড়লো না। সেই দিক থেকে আদৌ কি সিবিআই এই তদন্ত খুব তাড়াতাড়ি করতে পারবে? আমরা ইতিমধ্যেই আমাদের সংগঠনগতভাবে আগেও ঘোষণা করেছি, আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়েছিলাম যে নজরে সিবিআই। এর আপনি সারদা নারদার তদন্ত বলুন, নিয়োগ দুর্নীতির তদন্ত বলুন, বা ওই সারদার লাল ডায়েরি সেইটা ধামাচাপা দেওয়ার জন্য রাজীব কুমারের বিরুদ্ধে যে তদন্তটা হচ্ছিল, সেই তদন্তের ক্ষেত্রেও সিবিআইয়ের মার্কশিট খুব একটা ভালো না। খুবই খারাপ ছাত্রের মতো সিবিআই বারংবার ফেল করছে। ফলে এই ঘটনাটাও যাতে ওই সারদা নারদার মতো, নিয়োগ দুর্নীতির মতো, রোজ ভ্যালির মতো, লাল ডায়েরির মতো ঘটনা ঘটে না যায়, তার জন্যে আমরা সিবিআইকেও নজরে রেখেছি। সিবিআইয়ের কাজকর্ম কোথায় কীভাবে যাচ্ছে আমাদের নজরে আছে। প্রয়োজনে ভবিষ্যতে সিবিআইকেও আমরা একইভাবে এর জন্য চার্জশিট দেব, যেরকম আমরা অতীতে এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য লালবাজারকে চার্জশিট দিয়েছি, পুলিশ প্রশাসন স্বাস্থ্যমন্ত্রককে চার্জশিট দিয়েছি। একই রকমভাবে সিবিআইও যদি এটা তৃণমূল বিজেপির সেটিংয়ের খেলায় এটা আস্তে আস্তে শীতঘুমে চলে যাওয়ার চেষ্টা করে, আমরা সিবিআইকেও চার্জশিট দেব। এবং কোনো অভিযুক্তদের যারা বাঁচানোর চেষ্টা করবে, সেটা কমিশনার সাহেব হন কি সিবিআই এর কোনো বড় কর্তা হন, আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না। মানে সেই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। বিজেপি যদি অন্যায়কে সহ্য করে নিতে চায় আর তৃণমূল যদি অন্যায়কে করতে চায়, দুজনকেই আমরা সমানভাবে আক্রমণ করব। কারণ গত 12 বছরে সিবিআই এই পশ্চিমবাংলায় তদন্ত কম হাতে নেয়নি। হাসকালির ঘটনা সিবিআইয়ের তদন্তই ছিল, বকটুইয়ের ঘটনা সিবিআই তদন্ত ছিল, সারদা নারদা সিবিআইয়ের তদন্ত ছিল, কিন্তু আজ অবধি তার কোনো ফলাফল বেরোয়নি। ফলে মানুষ হতাশ হয়ে পড়ছেন, হতাশ হয়ে পড়বেন খুব স্বাভাবিক, এবং এই হতাশা থেকেই কিন্তু বাঁধ ভেঙে মানুষ রাস্তায় নামছেন। সিবিআইয়ের কর্তৃপক্ষ যারা আছেন
তারাও এই জিনিসটা বুঝে যথাযথ তদন্ত গভীরে গিয়ে করতে হবে। ওপরে ওপরে দেখলে এই ঘটনায় অনেক জিনিস মিস হয়ে যেতে পারে, গভীরে গিয়ে তদন্ত করে সব অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে সিবিআই এর প্রতিও আমাদের চার্জশিট দেওয়ার আমরা তৈরি আছি। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে বা সরকারের বদল চাওয়া হচ্ছে, সেই দিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন ভোটে আসুন, ভোটে জিতে আসুন, তবেই আপনারা ভোটে জিতে এলে নির্যাতনের জন্য কোনো সার্টিফিকেট তো পাওয়া যায় না। ভোটে জিতে এলে কর্মরত অবস্থায় হাসপাতালের ভেতরে ডাক্তারকে খুন করার অধিকার পাওয়া যায় না। ভোটে জিতে এলে তথ্য প্রমাণ লোপাটের জন্য হাসপাতাল ভাঙচুর করার অধিকার পাওয়া যায় না। এই এতগুলো অধিকার এতবার ভোটে জিতে আসার পর মুখ্যমন্ত্রী পেয়ে যাননি, এবং যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন তারা কাকে ভোট দিয়েছিলেন সেটা খুব অপ্রাসঙ্গিক ব্যাপার। তারা আসলে এই অব্যবস্থাটার বদল চান, এইটাই আসল। আর এই অব্যবস্থার মূল নায়ক যারা, সেই স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার, তাদেরকে অবশ্যই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে, এটাই সাধারণ মানুষ দাবি করছেন। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। যে হাওড়া হাসপাতালেও দেখা গেল এরকম শুধু হাওড়া না, হাওড়া, বীরভূম, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা পর ঘটনা হচ্ছে। আমি বলছি যে এইটা যদি একটা রাজ্য চলে, তাহলে একটা ঘটনার জের দিয়ে এত ঘটনা যখন সামনে আসছে, কোনো একটা ঘটনার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাজ্য মহিলা কমিশন কোথায়? তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর এই যে কথায় কথায় বিজেপির সব কেন্দ্রীয় টিম ফিম আসতো, কেন্দ্রীয় মহিলা কমিশন আসতো, তারা এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তাদের কোনো মহিলা কমিশনের টিম এসছে? আসেনি। আসলে ওরা দুজনে হয়তো নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে, কিন্তু এই স্বৈরাচারী, যে আপনি বলুন দিল্লির সরকার আর নবান্ন, তো দুটোই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেদের মধ্যে কথা বলে নিয়েছেন যে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সাধারণ মানুষ লড়াই করবেন। আমরা সেই সাধারণ মানুষের লড়াইয়ের মধ্যেই আছি। বিজেপি যখন এই আরজিকর ঘটনা নিয়ে মুখ খুলছে, আবার তৃণমূল তখন কি করছে যে উত্তরাখণ্ডের ঘটনা বা কখনো হাতরাসের ঘটনার কথা উল্লেখ করছে। কে কম কে বেশি, বা ওর বেলা হয়েছে তো আমার বেলা হলে দোষ। এইটাই একটা অদ্ভুত লাগছে যে এত চরম নির্যাতনের ঘটনা, আরজিকরের ঘটনাটাও যদি আপনি বলেন, বা যদি হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের পিটিয়ে মারার ঘটনাও বলেন গুজবের ভিত্তিতে, দুটোই চরম নিন্দনীয়। কিন্তু একটা ক্ষেত্রে বিজেপি ঢাকা দেওয়ার চেষ্টা করছে, একটা ক্ষেত্রে তৃণমূল ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আর অহেতুক অন্যান্য আর 5টা টপিক তুলে এনে এখন যে চর্চার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, সেই চর্চাটাকে হালকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা ভয়ঙ্কর অপচেষ্টা, এবং এই দিয়ে প্রমাণ হয় যে আসলে এই লোকেরা রাজনীতির কারবারি, এরা মানুষের ভালো করতে রাজনীতিতে আসেননি, নিজের ভালো করার জন্য, নিজের গদি সুরক্ষিত করার জন্য রাজনীতিতে এসছেন। আমি যদি হরিয়ানার ঘটনার তীব্র নিন্দা করতে পারি, তাহলে আমার আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করতে তো গলা আটকে যাওয়ার কথা নয়, উল্টোটাও সত্যি। কিন্তু কেন বিজেপির নেতাদের আর কেন তৃণমূলের নেতাদের একটার খুব নিন্দা করছি, আরেকটায় আটকে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর আপনি ওদের কাছে খুঁজে পাবেন না, কারণ ওটা ওদের গদি বাঁচানোর লড়াই, মানুষের ভালো করার জন্য ওরা রাজনীতিতে আসেননি। আরজিকর কাণ্ডের যে একটা ঘোলা জল তৈরি হয়েছে, তাতে কি কার্যত রাজনৈতিক দলগুলি মাছ ধরতে নেমে পড়েছে? জল ঘোলা কে করলো? স্বাস্থ্যমন্ত্রী করলেন, পুলিশ কমিশনার করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী করলেন। জল তো ঘোলা ছিল না। একটা নির্যাতনের ঘটনা ঘটেছে, একটা খুনের ঘটনা ঘটেছে। প্রথম দিনই যদি সেখানে ওই সব বহিরাগত লোকজন ঢুকে গিয়ে সন্দেহ জাগিয়ে না তুলতো, ওই প্রথম দিনই যদি অত তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করে নির্যাতিতার দেহকে পুড়িয়ে দিতে হবে, সেই তাড়াহুড়োটা পুলিশের মধ্যে না থাকতো, তাহলে তো জল ঘোলা হতো না। তাহলে যারা এই অপরাধীকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের নিজেদের কি স্বার্থ আছে আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে পড়েছেন, তাদের স্বার্থ হচ্ছে যে তাদের বাড়ির মেয়েটারও কোনো দিন এই ঘটনা ঘটতে পারে। তাহলে আর যেন নির্যাতিতা তৈরি না হয়, আর যেন কাউকে তিলোত্তমার নাম নিতে না হয়, আর যেন কারুর নাম তিলোত্তমা হয়ে না যায়, তার জন্য তো মানুষ রাস্তায় নেমেছেন। তাহলে ওই জলটা যারা ঘোলা করেছে, তাদের তো শাস্তি পেতেই হবে। এই যে দেখা যাচ্ছে বহু পূজা কমিটি ইতিমধ্যেই টাকা ফেরত দিতে শুরু করেছে, বা তারা টাকা নেবে না এই যে পুজোর অনুদান। এবং নির্যাতিতার মা বলছেন যে আগে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে একবার ভাবুন যে আপনার বাড়ির লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা। এবং আবার তৃণমূল অপরদিকে বলছে যারা লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না তারা ফর্ম ফিল আপ করুন। কোথাও গিয়ে তো সেই একটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের নিদান। এটাই অদ্ভুত লাগে। কিছু কথা হলেই আমাদের এই সরকারি নেতা যারা আছেন, তারা হচ্ছেন যে সরকারি প্রকল্প নিয়ে কথা বলতে থাকেন, অ্যাজ ইফ প্রকল্পটা ওনার পকেটের টাকা থেকে দেওয়া হচ্ছে, যে ব্ল্যাকমেলিং, আমার কথা শুনছো না তাহলে আমি প্রকল্প বন্ধ করে দেবো। সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার অধিকার কোনো তৃণমূল বিধায়ক নেতামন্ত্রী নেই। এই কথাটা কেন বুঝতে পারছেন না আমি জানি না। ওরা চাইলে ওটা বন্ধ করতে পারবেন না, তারপরে কোর্টের কাছে গিয়ে হচ্ছে যে কানমলা খেতে হবে যারা এই ধরনের কাজ করার চেষ্টা করবেন। সরকারি প্রকল্প আগের সরকারের আমলেও ছিল, এই সরকার করছে, পরের সরকারটাও করবে। ওই সরকারি প্রকল্প
প্রকল্প কোনো রাজনৈতিক দলের কেনা জিনিস নয়। যারা এই কথা বলছেন, যে উস্কানি তৈরি করার চেষ্টা করছেন এই কথা বলে, মানুষের রাগ ক্ষোভ ইতিমধ্যে বাঁধ ভেঙে গেছে। যখন সেটা আরও উচ্চমাত্রায় যাবে তখন কিন্তু ওরা এটা সামলাতে পারবেন না। ফলে এইটা বুঝে গিয়ে আপাতত গলা নামিয়ে মাথা নিচু করে মানুষের কাছে ক্ষমা চাওয়াটা তৃণমূলের নেতাদেরকে প্র্যাকটিস করতে হবে। শেষ প্রশ্ন, পথিকবর তুমি কি পথ হারাইয়াছো? বাংলায় কি সেই পরিস্থিতি? বাংলার সাধারণ মানুষ পথ হারাননি, বাংলার প্রতিবাদী মানুষ পথ হারাননি। ওই চোর চিটিংবাজরা যারা নিজের পকেটে পয়সা ভরে লুট করতে এসেছিল সাধারণ মানুষকে, তারা এই ঘটনায় পথ হারিয়েছে। তাদেরকে সোজা পথে এনে কিভাবে সিধে করতে হয় সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবেন।